আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা স্টোরি কিভাবে লিখতে হয় বা স্টোরির যে বৈশিষ্ট্যগুলো থাকে যেগুলো না থাকলে একটি স্টোরি তুমি বলতে পারবে না। কোনো একটা বাক্য দেখা যাচ্ছে 15 20 বা 20টা বাক্য বা ছোট কোনো বাক্য দ্বয়ের যে হচ্ছে একটা অনুচ্ছেদ সেটাকে তুমি স্টোরি বলতে পারবে না। তো এখানে দেখো 5.3 তে মাই বার্থডে সারপ্রাইজ এটাও কিন্তু একটা স্টোরি। তো এখান থেকে আমাদের শুরু করার কারণটা হচ্ছে আমাদের এটাও কিন্তু একটা স্টোরি। তো আগের ভিডিওতে গত দুই একটা ভিডিও গত একটা ভিডিও আগে আমরা কিন্তু মাই বার্থডে সারপ্রাইজ এই স্টোরিটা পড়েছিলাম। তো আজকে আমরা দেখব যে একটা স্টোরি হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য লাগে সাধারণত এবং এই গল্পের আলোকেই আমরা সেটা দেখব। তো চলো 5.5 এ বলতেছে যে ক্যারেক্টার্স অফ এ স্টোরি, অর্থাৎ একটা স্টোরিতে কি কি বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো আমাদের কি করতে হবে, আলোচনা করতে হবে। খুব সিম্পল, যে দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ স্টোরি। ঠিক আছে, এইটা আমাদের আজকের মূল আলোচ্য বিষয়। এবং আমরা যে মাই বার্থডে সারপ্রাইজ যে স্টোরিটা পড়েছিলাম সেটা পড়ার পর যেই যেই বৈশিষ্ট্য এখানে আমরা পড়বো সেই সেই বৈশিষ্ট্য ওর ভিতর আছে কিনা সেটাও আমরা দেখব। ঠিক আছে, তো সাধারণত একটা স্টোরির তিনটা পার্ট থাকে। ঠিক আছে, একটা হচ্ছে ক্যারেক্টার্স থাকে। কি কি বললাম ফার্স্টে? ক্যারেক্টার্স থাকে। ওকে, একটা ক্যারেক্টার্স থাকে, অনেকগুলো দেখা যাচ্ছে ইন্ডিভিজুয়াল থাকে, অনেকগুলো মানুষ থাকে, অনেকগুলো চরিত্র থাকে। তারপর থাকে পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ হচ্ছে দৃষ্টিকোণ। অর্থাৎ একটা গল্পে সাধারণত যতজন চরিত্র থাকে প্রতিটা চরিত্রেরই একটা দৃষ্টিকোণ থাকে। যেমন দেখবা কোনো চরিত্র খুব ভালো, কোনো চরিত্র তোমার তোমার যদি দৈনন্দিন জীবনের গল্পের কথাই বলো, তোমার বাবা এক একরকম মানুষ, তোমার মা আর এক রকম মানুষ, আর এক রকম ব্যবহার করে বা বিহেভ করে। ঠিক আছে, তারপর তোমার হচ্ছে একরকম ব্যবহার, তোমার বোনের একরকম ব্যবহার, তোমার চাচার একরকম ব্যবহার। আবার সবার কিন্তু দৃষ্টিকোণ বা পয়েন্ট অফ ভিউ যেটা বলা হয় সেটা কিন্তু এক না। অর্থাৎ তুমি, তোমার কাছে হচ্ছে বিকেলে দেখা যাচ্ছে খেলতে যাওয়া খুব আনন্দের বিষয়, বাট তোমার বাবা মার কাছে নাও হইতে পারে। কেন? তোমার বাবা মা ভাবতে পারে যে খেলতে যেয়ে টাইম নষ্ট করবে, খেলতে যেয়ে হাত পায়ে আঘাত পেয়ে আসবে। বুঝতে পারছো বিষয়টা? মানে পয়েন্ট অফ ভিউটা কি? পয়েন্ট অফ ভিউটা হচ্ছে যে যে দৃষ্টিকোণ, মানে যে যে ভাবে ভাবে সেটাই হচ্ছে পয়েন্ট অফ ভিউ। আর একটা বিষয় হচ্ছে সেন্ট্রাল থিম। তাহলে আমাদের একটা স্টোরিতে কয়টা বৈশিষ্ট্য থাকে? তিনটা। প্রথমটা হচ্ছে সেন্ট্রাল থিম, প্রথম হচ্ছে এখানে দেখতে পাচ্ছ সেন্ট্রাল থিম, দ্বিতীয় হচ্ছে আমাদের পয়েন্ট অফ ভিউ, তৃতীয় হচ্ছে ক্যারেক্টার্স। তো সেন্ট্রাল থিমটা হচ্ছে মেইন। ঠিক আছে, তুমি ক্যারেক্টার্স বুঝতে পারো কি পারো না এটা বিষয় না, কিন্তু তুমি যদি সেন্ট্রাল থিমটা না বুঝো তাহলে তোমার স্টোরি পড়াটাই বৃথা। বৃথা কেন বলতেছেন ভাইয়া? তোমার কাছে জিজ্ঞেস হইতে মনে আসতে পারে যে ভাইয়া বৃথা কেন বলতেছেন, আমি তো পড়ছি। তাহলে আমি যদি সেন্ট্রাল থিম না জানি এটা বৃথা কেন হবে? কারণ বিষয়টা হচ্ছে আমরা যাই পড়ি না কেন আমাদের পড়ার পিছনের উদ্দেশ্য হওয়া উচিত যে সেটা আমাদের বাস্তব জীবনে কোনো না কোনোভাবে কাজে লাগাবো। তো সেন্ট্রাল থিম অর্থাৎ যেটা তোমার রাইটার, যে লেখক যে গল্পটা লিখেছে সে যেটা বলতে যাচ্ছে সেটা যদি যে গল্পটা পড়ে বা পাঠক সে যদি না বুঝতে পারে তাহলে তো গল্পের কোনো মানেই থাকে না। গল্প থাকা না থাকা দুইটাই সমান। ঠিক আছে, তো এই যে সেন্ট্রাল থিমটা বুঝতে হলে আমাদের কি করতে হবে? পয়েন্ট অফ ভিউ বুঝতে হবে, পয়েন্ট অফ ভিউ বুঝতে হবে এবং তোমার ক্যারেক্টার্স বুঝতে হবে। অর্থাৎ সেন্ট্রাল থিমকে ঘিরেই কিন্তু বাকিগুলা, অর্থাৎ সেন্ট্রাল থিমকে ঘিরেই হচ্ছে তোমার ক্যারেক্টার্স অ্যান্ড হচ্ছে পয়েন্ট অফ ভিউ। অর্থাৎ আমি যদি বলি তাহলে দেখো সেন্ট্রাল থিম না দিয়ে আমি হচ্ছে দেব কি, আমি দিব হচ্ছে এখানে শুধু থিম দিলাম। ধরো এখানে শুধু থিম দিলাম, এই যে এখানে ধরো থিম লিখলাম। ঠিক আছে, শুধু থিম দিলাম। এবার এখান থেকে দুইটা জিনিস আসে। ঠিক আছে, দুইটা জিনিস আসে, সেটা হচ্ছে
দুইটা জিনিস আসে এখানে, একটা হচ্ছে ক্যারেক্টার্স আর একটা হচ্ছে পয়েন্ট অফ ভিউ। ধরো এখানে আমরা দিলাম ক্যারেক্টার্স, ক্যারেক্টার্স হুম, আরেকটা হচ্ছে তাদের পয়েন্ট অফ ভিউ, পয়েন্ট অফ ভিউ বা পয়েন্ট অফ ভিউকে আমরা কি বলছি, পিওভি, পোভ, ঠিক আছে, পয়েন্ট অফ ভিউ। দেখবা কিন্তু পোভ যেটা বা সংক্ষিপ্ত যে আমরা পোভ বলি, সেটা কিন্তু অনেক পরিচিত, তাই না? যারা টিকটক দেখো বা ফেসবুক চালাও, পোভ কিন্তু ওয়ার্ডটা দেখে থেকেছো। তো পোভ মানে হচ্ছে পয়েন্ট অফ ভিউ। তো এখানে দেখো আমাদের যে তিনটা জিনিস আছে, যে ক্যারেক্টার্স, ক্যারেক্টার্স, তারপর হচ্ছে থিম, ঠিক আছে, এই যে থিম, তারপর যে পয়েন্টস অফ ভিউ, পয়েন্টস অফ ভিউ এবং ক্যারেক্টার্স বা পোভ দুটোই কিন্তু থিমকে রিলেটেড নিয়ে কাজ করে, অর্থাৎ থিমকে গঠন করে, থিম গঠনে সহযোগিতা করে। অর্থাৎ ক্যারেক্টার্স হচ্ছে কি কাজ করে, আস্তে আস্তে তাদের তাদের হচ্ছে কথোপকথন বা তাদের তাদের যে বৈশিষ্ট্যটা, তাদের যে মত, সেটা প্রকাশ করে। এক একজন এক এক ক্যারেক্টার সে তার নিজের মতো করে মত প্রকাশ করে, এবং তাদের পয়েন্টস অফ ভিউ অর্থাৎ তারা যে দৃষ্টিকোণ থেকে দেখে সেটা সেটা তারা প্রকাশ করতে থাকে, করার পর আস্তে আস্তে তার মধ্যে থেকে আমরা থিম পাই। ওকে, তো ক্যারেক্টার্স কি, পয়েন্ট অফ ভিউ কি এবং থিম কি, এটা হচ্ছে আমি জাস্ট সংক্ষেপে এখানে বললাম। এবার আমরা একটু বিস্তারিত দেখব ভিতরে কি বলতে যাচ্ছে। তো এখানে ক্যারেক্টার্স অফ এ স্টোরি, ঠিক আছে, ক্যারেক্টার্স অফ এ স্টোরি। তোমরা যারা বাসায় প্রাইভেট পড়ো বা স্কুলে যাও, স্যাররা অনেক সময় বলবে যে এগুলো দরকার নেই, এগুলো পড়ে কি হবে, হ্যাঁ এগুলো আসলে পরীক্ষা আসবে না। আসলে তোমরা পরীক্ষার জন্য পড়তেছো না, ঠিক আছে। এই যে দেখো, তোমরা তো এখনো ছোট, যারা পড়ালেখা করে শেষ করে ফেলছে তারা এখনো চাকরি বাকরি পাচ্ছে না, তারপরে হচ্ছে তোমার চাকরিও পাচ্ছে না, আবার কোনো জবও করতে পারছে না। তারপর পড়ালেখা দেখা যাচ্ছে এসএসসি পাস করছে বা হচ্ছে কলেজে গেছে, কলেজ পাস করে বের হয়ে এসছে, ভার্সিটিতে যে পাস করে বের হয়ে যাচ্ছে, তারপরেও সে জীবনে কিছু করতে পারছে না। কেন পারছে না জানো? কারণ সে এই যে তুমি যেমন ছোট ছিলা, সেও যখন ছোট ছিল না, সে হচ্ছে স্যারদের কথা শুনতো যে এইটুক পড়বা, এইটুক পড়বা না, এইটুক পড়বা, এইটুক পড়বা না, এইটুক পরীক্ষা আসবে, এইটুক পড়ে পড়ে যাবা। তোমরা স্যারের সাজেশন নিয়ে ভাবতে যে স্যার কত ভালো আমাদের সাজেশন দিচ্ছে, কিন্তু আসলে স্যার তোমাদেরকে এক প্রকার তোমাদের মাথার যে ব্রেনটাকে সেটা নষ্ট করে দিচ্ছে, ঠিক আছে। এই জন্য কিন্তু তোমরা তোমরা পারবা, তোমরা পারবা, কিন্তু তারপরেও স্যার তোমাদেরকে দাবিয়ে রাখে, না হলে তাদের টিউশনি চলবে কি করে? বুঝতে পারছো? মানে তুমি একটা জিনিস পারবা, কিন্তু স্যার বলবে না অনেক কঠিন, অনেকই, তোমরা আমার কাছে না আসলে পারবা না, এমন এমন ভাবে তোমাকে বুঝাবে যে তুমি তার কাছে টিউশন নিয়ে তুমি তার কাছে পড়বা ভালো রেজাল্ট করার জন্য। কিন্তু বড় হইলে যখন তুমি আস্তে আস্তে বুঝতে শিখবা, তখন কিন্তু ওই স্যারকেই তুমি ঘৃণা করবা। আমার জীবনে আমি অনেক স্যারকে এরকম পাইছি, যাদেরকে আমি হচ্ছে আসলে অনেক সম্মান করি, আবার অনেক স্যারগুলোই পাইছি যাদেরকে আমি এখনো মন থেকে রেসপেক্ট আসে না, সম্মান আসে না। কেন আসে না? কারণ তারা আমার জানার আগ্রহকে, আমার অনেক কিছু, অনেক তোমার বৈশিষ্ট্যকে তারা মেরে ফেলছে। তারা নিজেরা পারে না বলে তারা আমাকে সবসময় সাজেশন দিত যে এটা পড়বা, ওইটা পড়বা, ঠিক আছে। তো আসলে এটা বললে অনেক বলা হয়ে যায়। তো যেটা বলতেছিলাম আর কি, ক্যারেক্টার বলতে এগুলো জানতে হবে, ঠিক আছে। এগুলো জানতে হবে কেন? কারণ তোমার যে নলেজ সেটাকে বৃদ্ধি করতে হবে। তো একটা স্টোরির হচ্ছে ক্যারেক্টার্স গুলা কি কি হইতে পারে। একটা ক্যারেক্টার হচ্ছে এনি পার্সন, আ পার্সন অর এনি পার্সন। একটা অ্যানিমেল হইতে পারে, একটা অবজেক্ট বা বিষয়বস্তু হইতে পারে, দ্যাট প্লেস আ রোল, যেটা একটা রোল প্লে করে। কি করে? একটা চরিত্র, চরিত্র হচ্ছে তোমার তোমার করে নাটকের মাধ্যমে চরিত্র উপস্থাপন করে, যেটা নিজেই নিজেরটা উপস্থাপন করে। ইন এ স্টোরি, একটা গল্পের মধ্যে স্টোরি মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান ক্যারেক্টার। তাহলে একটা স্টোরি হইতে হলে কি হইতে হবে? অ্যাট লিস্ট ওয়ান ক্যারেক্টার থাকতে হবে, না হলে কিন্তু, তো একটা ক্যারেক্টার থাকতে হবে, হ্যাঁ, না হলে কিন্তু সেটাকে আমরা স্টোরি বলতে পারবো না। তাহলে স্টোরি হওয়ার ক্যারেক্টারে কি কি ক্যারেক্টার সম্পর্কে কি বলা হচ্ছে, যে ক্যারেক্টার একটা পার্সন হইতে পারে, একটা অ্যানিমেল হইতে পারে, তাই তো। তারপর হচ্ছে একটা প্রাণী হইতে পারে, একটা অবজেক্ট মানে একটা বিষয়বস্তু হইতে পারে, যেমন একটা টেবিল হইতে পারে, ঠিক আছে, বা একটা জড় পদার্থ হইতে পারে। কিন্তু একটা গল্প হওয়ার জন্য একটি আহ, একটা কি হইতে হবে, একটা ক্যারেক্টার থাকতে হবে, ঠিক আছে, না হলে কিন্তু হবে না। তো বিষয়টা তো মোটামুটি ক্লিয়ার, তাই না, যে ক্যারেক্টার কি।
তারপরে দেখো আরেকটু বলতেছে, আরেকটু ডিপ, ডিপে হচ্ছে ক্যারেক্টারকে বর্ণনা করতেছে যে মোস্ট স্টোরিজ, অনেকগুলো স্টোরিজেই সেভারেলস ক্যারেক্টার্স থাকে, অর্থাৎ অনেকগুলো ক্যারেক্টার থাকে। ইন এ স্টোরি দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ক্যারেক্টার। ঠিক আছে, একটা গল্পতে অনেক ধরনের কি থাকে, ক্যারেক্টার্স থাকে। দ্য মেইন ক্যারেক্টার অফ স্টোরি ইজ কল্ড দ্য প্রোটাগনিস্ট, মানে হচ্ছে নায়ক। তোমরা সিনেমাতে দেখে থাকো, মুভিতে দেখে থাকো যে একটা নায়ক থাকবে, একটা ভিলেন থাকবে, ঠিক আছে, তারপর হচ্ছে তারা মারামারি করবে, নায়ক শেষ পর্যন্ত জিতে যাবে। আর একটা নায়িকা থাকে তো অবশ্যই, নায়িকা না ছাড়া তো সিনেমা জমবে না, তাই না? এটা আগের আগের তোমরা হয়তো তোমরা দেখে থাকবে না, বাট তোমাদের আব্বা, তারপর তোমাদের যারা বড় ভাই, যাদের বয়স 25 থেকে 30, তারা এগুলো দেখে থাকবে, ঢিসুম ঢিসুম। ঠিক আছে, তো সাধারণত একটা স্টোরিতেও এরকম প্রোটাগনিস্ট থাকে, মানে যে হচ্ছে মেইন, যে ছাড়া ওই গল্পটা জমবেই না, যে নায়ক বলতে পারে এক কথায়। ঠিক আছে, তারপর নায়িকাও থাকলে থাকতে পারে। মজা করতেছে কিন্তু। নায়িকা থাকলে থাকলো, না থাকলে না থাকলো। যেমন তোমার তামিল মুভিতে কিন্তু নায়িকা থাকে না, নায়কই সব। হুম। তারপর একটা প্রোটাগনিস্ট কি করে দেখো, এই শোন টু বি পোলাইট। তারপর যে নায়ক থেকে সে কি হয়, খুব ভদ্র হয়, খুব বন্ধুত্ব সুলভ হয়, মানে ফ্রেন্ডলি হয়, অনেক দয়ালু হয়, তারপর অনেক সাহসী হয়। যেমন আমরা যেটা বললাম আর কি, সিনেমাতে যেমন হয়, মানে নায়কটা খুব ভদ্র হয়, খুব, তারপর হচ্ছে সবার সাথে সুন্দর করে কথা বলে, সবার সাথে দেখা যাচ্ছে অনেক সাহসী হয়। 10-15টা ভিলেন আসলে একবারে মেরে একদম উড়িয়ে তোমার হচ্ছে গাছে, দুনিয়ার বাইরে ফেলাই দেয়। ঠিক আছে, দেখা যাচ্ছে এরিয়ার, যে এই এলাকায় মারতেছে ওই এলাকার বাইরে ঘুষি মেরে মেরে ওই এলাকার বাইরে পাঠা দিচ্ছে সবাইকে। তো এটা হচ্ছে ব্রেভ। ঠিক আছে, মানে খুব সাহসী নায়ক। তারপর হচ্ছে কাইন্ড, সে খুব দয়ালু। এইসব দেখে তোমার নায়িকা তো একদম পটে যায়। ঠিক আছে, নায়িকা পটে যায় কি করে, নায়ককে হচ্ছে প্রপোজ করে যে আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমার তুমি কি আমার বউ হবা নাকি। ঠিক আছে, এইভাবে করে প্রপোজ করে কিন্তু একটা সময়। যাই হোক, আহ, একটা পর্যায়ে কিন্তু এইভাবে কিন্তু গল্পগুলো গড়ে ওঠে। তো ফর এক্সাম্পল, এবার এবার আমাদের কিন্তু ওই যে মাই বার্থডে সারপ্রাইজের নায়কের কথা বলতেছে, প্রোটাগনিস্টের কথা বলতেছে, যেটা হচ্ছে আলিফা। ঠিক আছে, আলিফা, আলিফা হচ্ছে প্রোটাগনিস্ট, এবং হচ্ছে আলিফা হচ্ছে প্রোটাগনিস্ট। কেন প্রোটাগনিস্ট এটা আমরা একটু পরে দেখবো। ঠিক আছে, আমরা একবার এগুলা আস্তে আস্তে যে দেখি, তারপরে একবারে আমরা বের করব। আচ্ছা, তারপর দ্য মেইন অফ দ্য অপোনেন্ট অফ দ্য প্রোটাগনিস্ট ইজ কল্ড অ্যান্টাগনিস্ট, মানে যেটা হচ্ছে ভিলেন বললাম। নায়ক হচ্ছে প্রোটাগনিস্ট, ভিলেনকে কি বলে, অ্যান্টাগনিস্ট। হি অর শি ওয়ার্ক এগেইনস্ট দ্য প্রোটাগনিস্ট। হ্যাঁ, এই যে যেটা বললাম যে নায়কের বিরুদ্ধে ভিলেন কাজ করে, ভিলেন হচ্ছে কাজ করে, মানে হচ্ছে প্রোটাগনিস্ট হচ্ছে কি, নায়ক ভদ্র হয়, আর নায়কের বিপরীতে যে তাকে ভিলেন, সে তাকে আমরা কি বলি, অ্যান্টাগনিস্ট। আর অ্যান্টাগনিস্ট কি, মানে ভিলেন হচ্ছে যেমন নায়কের বিরুদ্ধে করে, কাজ করে, তেমন অ্যান্টাগনিস্ট কি প্রোটাগনিস্টের বিপরীতে কাজ করে। ফর এক্সাম্পল, সিন্ড্রেলাস উইট স্টেপ মাদার ইজ দ্য অ্যান্টাগনিস্ট অফ দ্য স্টোরি অফ সিন্ড্রেলা। সিন্ড্রেলা যে সৎ, উইট, সৎ হচ্ছে দুষ্টু মা ছিল, সে কিন্তু সিন্ড্রেলার বিরুদ্ধে হচ্ছে করছিল, বিরুদ্ধে ছিল সবসময়, এই জন্য তাকে অ্যান্টাগনিস্ট বলা হচ্ছে। আচ্ছা, এখানে বাংলা দেওয়া আছে, বাংলাটা তোমরা দেখে নিও, বাংলা পড়লে তো বুঝতেই পারবা। দ্য পয়েন্ট অফ ভিউ, পয়েন্ট অফ ভিউ মানে কি বলতেছি দেখি। পয়েন্ট অফ ভিউ হচ্ছে সামটাইমস আ ক্যারেক্টার্স tells the story in the first person form. You will get a lot of I, me, we in the first person point of view. Example, I want to give a surprise, he told me to go to the field, etc. When the story is told by a narrator to the reader, it is called a second person point of view. You will notice a lot of yours in second person verb. Example sentence, you have lots of friends but you would like to spend more time with your grandma. ওকে, মানে হচ্ছে বলতেছে কি দেখো, বলতেছে সাধারণত যে পয়েন্ট অফ ভিউ, সেখানে পয়েন্ট অফ ভিউ হচ্ছে বেশ কিছু পয়েন্ট অফ ভিউ থাকে। যেমন আমার, আই দিয়ে সাধারণত শুরু হয়, মি দিয়ে শুরু, মি থাকে ভিতরে, উই থাকে। ঠিক আছে, এইগুলা হচ্ছে একটা পয়েন্ট অফ ভিউ। মানে আমার দৃষ্টিকোণ থেকে যখন আমি কোনো কিছু বলতেছি, সেটা হচ্ছে আমার আই, মি, উই, সেগুলো হচ্ছে একটা পয়েন্ট অফ ভিউ, ফার্স্ট পয়েন্ট অফ ভিউ বলে। তারপরে যখন তুমি, তোমরা, ঠিক আছে, তারা, এগুলো বলতেছে, তখন হচ্ছে এটা হচ্ছে তোমার ইউ দিয়ে সাধারণত যখন বলা হয়, সেটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট অফ ভিউ।
ঠিক আছে, সেটাকে কি বলা হচ্ছে, এই যে সেকেন্ড, ফর দ্য সেকেন্ড পয়েন্ট অফ ভিউ, এই যে দ্য সেকেন্ড পারসন অর পোভ, দ্য সেকেন্ড পারসন পোভ। আর যখন হি সি এগুলো দিয়ে বলা হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে থার্ড। ঠিক আছে, থার্ড পয়েন্ট অফ ভিউ। তাহলে থার্ড পারসন বা থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ, বা যেমন হচ্ছে হি সি ইট দে, ঠিক আছে, এইভাবে যখন বলে, অর্থাৎ যখন ফার্স্ট পারসন দিয়ে হচ্ছে তোমার কোনো কথা বলা হয় তখন সেটা ফার্স্ট পয়েন্ট অফ ভিউ, যখন সেকেন্ড পারসন দিয়ে বলা হয় যেমন ইউ দিয়ে যখন বলা হয় তখন হচ্ছে সেকেন্ড পারসন অফ ভিউ। ঠিক আছে, সেকেন্ড পারসন পয়েন্ট অফ ভিউ। তারপরে যখন থার্ড পয়েন্টে বলা হয় মানে থার্ড পারসনে বলা হয় যেমন হি সি ইট দে, তখন হচ্ছে রহিম কহিম। ঠিক আছে, এগুলা হচ্ছে থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ। ওকে, ক্লিয়ার? এটা একদম সোজা। ঠিক আছে, এই যে যেগুলো দাগায় মানে যেগুলো ই করে দিয়েছি, কালার করে দিয়েছি, এগুলো দেখলে হয়ে যাবে। যে আই মি উই, ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ। তারপর হচ্ছে ইউ ইয়োরস হচ্ছে সেকেন্ড পারসন বা পোভ বলে যারে। আর থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ হচ্ছে হি সি ইট দে। ওকে, এবার হচ্ছে সেন্ট্রাল থিম। সেন্ট্রাল থিমটা কি, গত ক্লাসে আমরা যখন 5.4 এ অ্যান্সার দিতে গেছিলাম যে হোয়াট ইজ থিম, তখন কিন্তু আমরা কিছুটা বলেছিলাম। আজকে আরেকটু আমরা এটা দেখবো ডিপে। ঠিক আছে, গভীরভাবে আরেকটু দেখবো যে দ্য থিম অফ স্টোরি ইজ এ মেসেজ। কি হয়, একটা স্টোরির হচ্ছে তোমার থিম হচ্ছে একটা মেসেজ, যেটা রাইটার্স হচ্ছে কি করে রিডার্সকে বলতে চায়। ঠিক আছে, রাইটার্স হচ্ছে কাকে বলতে চায়, রিডার্সকে, পাঠককে বলতে চায়। অ্যান্ড ইন এ স্টোরি ইউ মে ফাইন্ড মোর দেন ওয়ান থিম। একটা স্টোরিতে কি হতে পারে, একটার বেশিও থিম থাকতে পারে। দ্য সেন্ট্রাল থিম অফ a story is the lesson that the author wants you to learn। এবং একটা সেন্ট্রাল থিম যেটা, সেটা হচ্ছে তোমার কেন্দ্রীয় বিষয়বস্তু, একটা গল্পের কেন্দ্রীয় বিষয়বস্তু হচ্ছে যেটা হচ্ছে অথর চায় যে তুমি সেটা জানো এবং তোমার নিজের জীবনে সেটা প্রয়োগ করো। and author doesn't tell it in the story explicitly, এবং অস্পষ্ট ভাবে কিন্তু অথর এটা কাউকে বলে না। you have to understand it, and for that you have to observe the characters। এই যে যেটা কিন্তু আমি এই যে ক্যারেক্টার্স থিম পয়েন্ট অফ ভিউ বোঝানোর সময় বলতেছিলাম, ওইটা কিন্তু এখানে বলতেছে। দেখো যে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট মানে কি, মানে সেন্ট্রাল থিম, তোমাকে এটা বুঝতে হবে। সেন্ট্রাল থিম তোমাকে বুঝতে হবে। বোঝার জন্য ইউ হ্যাভ টু অবজার্ভ দ্য ক্যারেক্টার্স, মানে তোমাকে ক্যারেক্টার্স বুঝতে হবে, তাদের অ্যাক্টিভিটিস মানে পয়েন্ট অফ ভিউ, তারপর তাদের রেজাল্ট অফ দেয়ার অ্যাক্টিভিটিস, এইগুলো বুঝতে হবে। অর্থাৎ তুমি যদি হচ্ছে এই যে ক্যারেক্টার্স থেকে শুরু করে তাদের অ্যাক্টিভিটিস এবং রেজাল্ট অফ দেয়ার অ্যাক্টিভিটিস, এই পার্টটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে তোমার এই যে সেন্ট্রাল থিম ইজি। সেন্ট্রাল থিম কোনো বিষয় না, ঠিক আছে, কোনো বিষয় না কিন্তু সেন্ট্রাল থিম। তো এই আর কি। আর আমাদের হচ্ছে তোমার সেন্ট্রাল থিম সাধারণত তোমার বের করার জন্য বা লেখার জন্য বেশ কিছু এখানে তোমার দেওয়া রয়েছে পয়েন্ট, মানে বেশ কিছু হচ্ছে পয়েন্টস করে দেওয়া আছে। যেমন সাধারণত সেন্ট্রাল থিম লিখতে হলে একটা কমপ্লিট সেন্টেন্স লিখতে হয়, একটা ওয়ার্ড লেখা যায় না, একটা ওয়ার্ডে প্রকাশ করা যায় না। তারপরে ডোন্ট রাইট এনি ক্যারেক্টার্স নেম, তারপরে কোনো ক্যারেক্টার্স নেম একটা স্টোরিতে দিতে হয় না। কেন দিতে হয় না, কারণ যদি ক্যারেক্টার্স নেম স্পেশালি একটা ক্যারেক্টার নেম দিয়ে দাও তাহলে মনে হবে কি জানো, যে ওই ক্যারেক্টারকেই বলতেছে। ওই যে উপদেশটা, সেই উপদেশটা মানে স্টোরির মধ্যে যে উপদেশ বা নিষেধ সেটা শুধু ওই ক্যারেক্টারকেই করা হচ্ছে, কোনো নির্দিষ্ট পার্সনকে বলা হচ্ছে না। অ্যান্ড দ্য ফাইনালি দ্য থিম অফ দ্য স্টোরি উইল বি ট্রু ফর এভরিওয়ান। এবং হচ্ছে স্টোরি গল্পটার যে থিম মানে বিষয়বস্তু সেটা হচ্ছে সবার জন্য সত্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের কি দেখলাম, তোমার থিমের তিনটা বৈশিষ্ট্য। একটা হচ্ছে এটা কমপ্লিট সেন্টেন্সে লিখতে হয়, তারপর এখানে কোনো ক্যারেক্টার্স এর নাম দেওয়া যাবে না, ডোন্ট এখানে বলে দিয়েছি কিন্তু, ডোন্ট রাইট এনি ক্যারেক্টার্স নেম অফ দ্য স্টোরি, মানে কোন স্টোরিতে কোনো ক্যারেক্টার্স এর নাম দেওয়া যাবে না। যখন মানে তুমি থিম লিখবা তখন কোনো নাম দেওয়া যাবে না। তারপরে থিমটা কি হবে, সবার জন্য ট্রু হবে। তাহলে একটা কমপ্লিট সেন্টেন্স, কোনো ক্যারেক্টারের নাম লেখা যাবে না, আর হচ্ছে এটা সবার জন্য সত্য। ক্লিয়ার? ওকে, এবার
যেমন উদাহরণস্বরূপ এখানে বলতেছে লায়ার কাউবয় এর সেন্ট্রাল থিম হচ্ছে ইফ ইউ লাই ইউ উইল লুজ দ্য ট্রাস্ট অফ দ্য পিপল। লায়ার কাউবয় তো বলেছো, ঠিক আছে, এটা আর বলতে গেলে আরো বড় হয়ে যাবে। তো দেখি এবার হচ্ছে এই এখানে হচ্ছে ক্যারেক্টার্স কি, পয়েন্ট অফ ভিউ কি, আর সেন্ট্রাল থিম কি। তাহলে ক্যারেক্টার্স, দ্য বার্থডে সারপ্রাইজে হচ্ছে তোমার ক্যারেক্টার ছিল আলিফা, পুষ্প, তারপর শুভা, তানহা, মৃত্তিকা, হুম, এরা ছিল। তারপর পয়েন্ট অফ ভিউ কি ছিল, ফার্স্ট ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ, মানে হচ্ছে আলিফাই কিন্তু নিজে নিজে কথা বলতেছিল, এখানে অন্য কাউকে কিন্তু আনে নাই। সেন্ট্রাল থিম কি ছিল, বেটার লেট দেন নেভার, মানে দেরিতে হওয়া ভালো, একবারে না হওয়ার থেকে দেরিতে হওয়া ভালো, একবারে না হওয়ার থেকে কিন্তু দেরিতে হওয়াই ভালো, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, ক্যারেক্টারিস্টিক অনুযায়ী আমরা হচ্ছে দ্য বার্থডে সারপ্রাইজের হচ্ছে আমরা অ্যান্সার বের করলাম। ক্যারেক্টার্স, স্টোরি ক্যারেক্টার্স এই যে এই পাশে, আর আমরা বার্থডে সারপ্রাইজের উত্তরগুলো এই পাশে দিয়েছি। তারপরেও আমরা আরেকবার গল্পতে যাব, যে দেখবো যে আসলে আছে কিনা দেখি। দেখো, লাস্ট নাইট ওয়াজ মাই বার্থডে ফ্রম মিডনাইট আই ওয়াজ, আই বলা হচ্ছে মানে কি, আই থাকলে সেটা হচ্ছে ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ বা ফার্স্ট পারসন প্রুফ, তাই তো। নোবডি কল্ড, আই ওয়েন্ট টু বেড, এ দেখো আই, ঠিক আছে। তারপর হচ্ছে আই আই আই, ঠিক আছে, দেখো সব জায়গা। দে হাগড, এটা কে বলতেছে, দে হাগড বললো, এই যে পুষ্পা তোমার হচ্ছে পুষ্পানা, আলিফা বলতেছে যে দে হাগড। আই কাট, আই, এই যে আই, দেখো সেন্টেন্সের শুরুতে সবই কিন্তু আই দিয়ে। দিস গ্রেট মোমেন্ট, এটা আবার কে বলতেছে, সেটা হচ্ছে আবার ওই যে তোমার আলিফাই বলতেছে, ঠিক আছে। তাহলে দেখো সেন্টেন্সের সবই আই দিয়ে, তার মানে কি, তার মানে হচ্ছে পয়েন্ট অফ ভিউটা কি, পয়েন্ট অফ ভিউটা হচ্ছে ফার্স্ট পার্সনে আছে, ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে, উত্তর পেয়ে গেল। এবার তোমার হচ্ছে ক্যারেক্টার্স কারা, ক্যারেক্টার্স গুলো দেখো। ক্যারেক্টার্স হচ্ছে তোমার মেইন ক্যারেক্টার কে ছিল, মেইন ক্যারেক্টার এখানে ছিল হচ্ছে আলিফা। কেন, এটা আলিফা তার নিজের গল্প কথা বলতেছে, হ্যাঁ। আর এমনি অন্যান্য ক্যারেক্টার ছিল, যেমন পুষ্প ছিল, সুভা ছিল, তারপরে তানহা ছিল, ঠিক আছে, মৃত্তিকা ছিল, ঠিক আছে, এরা ছিল। তারপর হচ্ছে এই যে পুষ্প তো বললামই, এরা ছিল, তারপর আলিফা ছিল, এরা ক্যারেক্টার্স, ওকে। এবার হচ্ছে থিমটা কি, থিমটা বোঝার জন্য ওই যে ক্যারেক্টার্স গুলো বললাম, পুষ্প, তারপর সুভা, তানহা, মৃত্তিকা, আলিফা, এদের এই ঘটনাগুলো তোমাকে বুঝতে হবে। তারপর এদের অ্যাক্টিভিটিস, এরা কি কি এখানে করেছে সেটা তোমাকে বুঝতে হবে। বোঝার পর তারপর যে এই যে সেন্ট্রাল থিমটা, ঠিক আছে, তারপর যে এই যে সেন্ট্রাল থিমটা, বি বেটার লেট দেন নেভার, এইটা তুমি ভালো মতো বুঝতে পারবা যে আসলে এটা কেন বলা হচ্ছে, ঠিক আছে, যে কখনো না হওয়ার থেকে দেরিতে হওয়া ভালো, কখনো না হওয়ার থেকে দেরিতে হওয়া ভালো, ওকে। তো আই হোপ বুঝতে পারছো তোমাদের একটা স্টোরির যে ক্যারেক্টারিস্টিক গুলা, এদের এটা নিয়ে হয়তো আর তোমাদের কোনো কনফিউশন নেই। নেক্সট ক্লাসে আমরা 5.7 দেখবো, হ্যাভ ইউ ফিলড আ বাকেট টুডে, যেটা হচ্ছে চ্যাপ্টারের নামটাই হচ্ছে এটা, ঠিক আছে। চ্যাপ্টারের নামটা কি, চ্যাপ্টারের নামটাই হচ্ছে হ্যাভ ইউ ফিলড আ বাকেট টুডে, এটা হচ্ছে চ্যাপ্টারের নাম। তো এই চ্যাপ্টারটা আমরা এখানে পড়বো। কাল আগামীকালের যে ক্লাসটা হবে সেটা অনেক ইন্টারেস্টিং হবে ইনশাল্লাহ। তো নেক্সট ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানানো হলো। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।